এছাড়াও ঝোসারা মনে করে এই চামড়া পুঁতে ফেলে খতনার মাধ্যমে পূর্ণাঙ্গ পুরুষ হওয়া লোকটা তার নাবালক জীবনটাকে দাফন করে দেয়। শীতের রাতে গরম কুঁড়েঘর ছেড়ে আমি বাইরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু ওই লোকটার পীড়াপিড়িতে অন্ধকারের মধ্যে আমাকে বাইরে আসতে হলো। ঘর থেকে কিছু দূর গিয়ে আমি একটা জায়গায় মাটি খুঁড়ে সেখানে চামড়াটাকে পুঁতে ফেললাম। মনে হলো এই মাত্রই আমি চূড়ান্তভাবে নাবালক থেকে সাবালক, মাস্টার থেকে মিস্টার হয়ে উঠলাম। খতনার ক্ষত শুকানোর আগ পর্যন্ত দুটো কুঁড়ে ঘরে আমাদের ২৬ জনকে থাকতে হয়েছিল। এক ঘরে ১৩ জন, অন্য ঘরে বাকি ১৩ জন। কুঁড়ের বাইরে আসতে হলে আমাদের আপাদমস্তক কম্বলে ঢেকে আসতে হতো, কারণ এই সময়ে কোনো মহিলার চোখ পড়ার অনুমতি ছিল না। এর মাধ্যমে এক ধরনের আধ্যাত্মিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আমরা সবেমাত্র বালক থেকে পুরুষ হলাম। আগামী দিনগুলোতে আমাদের মানসিকতায় যে ভারিক্কি আসা দরকার, এর মাধ্যমে তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ক্ষত শুকিয়ে গেলে কুঁড়ের বাইরে অর্থাৎ প্রকাশ্যে আসতেও কিছু নিয়ম মানতে হতো। খতনা দেওয়ার পরপরই আমাদের গায়ে সাদা কাদামাটি মাখিয়ে দেওয়া হয়েছিল। যেদিন কুঁড়ের বাইরে আনা হলো সেদিন গা থেকে সাদামাটির রং ধুয়ে ফেলার জন্য ভোরে সবাইকে এমবাসি নদীতে নিয়ে স্নান করানো হলো। তারপর গা মুছিয়ে দেবার পর শুকনো শরীরে আবার মাটির রং লাগানো হলো। তবে এবার সাদা নয়, এবারের রং ছিল গেরুয়া লাল, পোড়া মাটির রং। যশোদের সাংস্কৃতিক রীতি অনুযায়ী স্নানের পর প্রত্যেক পুরুষকে এক রাতের জন্য শয্যা সঙ্গী হিসেবে একজন অবিবাহিতা মেয়েকে দেওয়া হতো। মেয়েটা তার নিজের শরীর পুরুষটার শরীরে ঘষে সেই লাল মাটির রং উঠিয়ে দিত। পরবর্তীতে তারা চাইলে তাদের মধ্যে বিয়ে দেওয়া হতো, তবে এটা বাধ্যতামূলক ছিল না। কেউ চাইলে মেয়েদের সঙ্গ পরিহার করতে পারত। জানিয়ে রাখা দরকার, আমাকে কোনো মেয়ের সঙ্গে শুয়ে গা থেকে রং তুলতে হয়নি। শূকরের চর্বি ঘষে তারপর পানি দিয়ে গা ধুয়ে ফেলেছিলাম, তাতেই পুরো দস্তুর পাক সাফ হয়ে উঠেছিলাম আমি। খতনার প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হলো। টাই হালারহা ত্যাগ করার আগে আমাদের অস্থায়ী নিবাস হিসেবে বানানো বিশাল কুঁড়ে দুটোই আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এর মাধ্যমে প্রতীকী অর্থে আমাদের নাবালক জীবনকে ধ্বংস করে দেওয়া হলো।